হ্যালো এভরিওয়ান, আই এম হিরো ভূত এফএমে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। আমরা আছি আপনাদের সাথে সম্পূর্ণ 3টি নতুন ঘটনা নিয়ে। আর এই ঘটনা 3টি বলবে আমাদের ভূত এফএমের সম্মানিত 3জন মডারেটর। তো বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই, এবং ঘটনায় যাওয়ার আগে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো চলুন ঘটনাগুলো শোনা যাক। হাই, আমার নাম শানি। আজকে আমি আমার জীবনের একটা ছোট্ট রহস্যময় ঘটনা শেয়ার করব। এটা বেশ আগেকার কথা, লাইক 86-87 এর দিকের ঘটনা। অ্যাকচুয়ালি আমি জানি না যে এটা কতটা রহস্যময় বা এটার কোনো মিনিং আছে কিনা, বাট আমার মনে হলো যে এই গল্পটা আমি অনেকের কাছেই করেছি। অ্যাকচুয়ালি আমার বাবা আর্মি অফিসার ছিলেন, তো আমরা সেই সুবাদে বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে আমাদেরকে থাকতে হয়েছে পোস্টিং এ আপনার সাথে সাথে। বাট 86 এর যে ঘটনাটা বলছি সেটা ওই সময় আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমার আব্বা চিটাগংয়ে পোস্টিং ছিলেন। তো ছুটিতে প্রায় আমি তখন চিটাগংয়ে যেতাম, আমাদের ক্যান্টনমেন্টে বাসা ছিল একদম পাহাড়ের পাশে, ক্যান্টনমেন্টের ভিতরে। তো তখন আমার ছোট ভাই বাংলাদেশ এয়ারফোর্সে যেহেতু আছে, সে তখন বিএমএ তে ট্রেনিং এ ছিল এবং ছুটিতে এসেছিল আমাদের বাসায়। আমরা বেসিক্যালি 3 ভাই বোন, আমার বড় ভাইও আর্মিতে। তখন যাই হোক, আমি ঢাকা থেকে চিটাগংয়ে গেছি। তো আমাদের বাসাটা একতলা একটা ক্যান্টনমেন্টে পাহাড়ের পাশে একটা বাসা ছিল। আমাদের 2টা কুকুর ছিল তখন, একটা অ্যালসেশিয়ান আর একটা ড্যাশন, ছোট 2টা কুকুর ছিল, একটা কুকুর একটা বড় কুকুর। তো শীতের রাত ছিল মোটামুটি, আর আমাদের বাসাটা ক্যান্টনমেন্টে এমন একটা জায়গায় ছিল যে আমাদের বাসার পিছন দিকের যে কমন ওয়াল সেটা, এবং জিওসি যিনি ছিলেন তখন ছিলেন জেনারেল সালাম আঙ্কেল, ওনার বাসার বাউন্ডারি এবং আমাদের বাসার বাউন্ডারিটা সেম ছিল। তো যেহেতু জিওসির বাসাটা আমাদের বাসার সাথে একদম লাগানো ছিল, তো ওনার বাসার সিকিউরিটির জন্য আমাদের পিছনটা পুরাটাই মোটামুটি রাতে দিনের মতো করে আলো হয়ে থাকতো আর কি। তো এক রাতের ঘটনা আমার মনে আছে, আমি জানি না তখন কত রাত, সত্যি কথা, আমরা সবাই রাতে ঘুমাচ্ছি। তো হঠাৎ করে মানে আমার ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত আওয়াজে। মানে আওয়াজটা এরকম, আমি জানি না আপনারা ছোটবেলায় কেউ এরকম ট্রাই করেছেন কিনা। আপনি যদি কোনো একটা বাগানের নিচে, আম বাগান বা কোনো একটা নিচে যদি আপনি পাথর যদি নিচে থেকে উপরের দিকে ফেলেন, তাহলে ওই পাথরটা উপরে উঠে কিন্তু আবার আওয়াজ করতে করতে আবার মাটিতে পড়ে একটা ধূপ করে আওয়াজ হবে এরকম। সো অনেক রাতে আমি টাইমটা পরে খেয়াল করেছি, আমার মনে হলো যে কিছু একটা, মানে আমি আমার মাথার পিছন দিকে, আমার বালিশ যেখানে আমি শুয়েছি তার পিছন দিকে একটা জানালা ছিল, অসংখ্য মনে হচ্ছে কেউ গাছে পাথর মারছে, সেটা নিচের থেকে উপরে, এবং সেই পাথরগুলি আবার উপর থেকে সরসর করে পাতার আওয়াজের সাথে সাথে আবার মাটিতে এসে পড়ছে। তো আমি একবার মাথা তুলে পিছন দিকে তাকালাম, কি মনে করে আমি কিছুই তখন বুঝছি না যে এত পাথর কোথা থেকে পড়ছে। এরকমের মধ্যেই আমি হঠাৎ করে খেয়াল করলাম যে আমার জানালার মধ্যে কেউ একজন, পুরো একটা মানুষের আকৃতির কিছু একটা দাঁড়িয়ে আছে যেটা। এবং সত্যি কথা বলতে আমি কিন্তু ওইখানে আমার হার্টবিট মিস করেছি যে এটা আমি কাকে দেখছি এরকম জানালার কাছে। বাট একটু খেয়াল করতে আমি দেখলাম যে অ্যাকচুয়ালি ওটা অশরীরের কিছু না, আমার আম্মা। কারণ আমার আম্মা আমার পাশের রুমে ছিল, সেও কিন্তু একই আওয়াজ শুনতে পাচ্ছে, এবং সে তার রুম থেকে এসে দেখার চেষ্টা করছে জানলা দিয়ে যে আওয়াজটা কোথা থেকে আসছে। তো আমি সাথে সাথে উঠে গেলাম আম্মার সাথে সাথে, আম্মাকে বললাম যে আম্মা এত আওয়াজ কিসের হচ্ছে। আম্মা বললো যে আমি ঠিক বুঝতে পারছি না, একটু চেক করি। তো আম্মা হেঁটে হেঁটে কিন্তু ডাইনিং রুমের দিকে চলে যায়। আমাদের ডাইনিং রুমের পাশে গেস্ট রুমটা ছিল, যেখানে আম্মা দেখে যে আমার ছোট ভাই, যে তখন এয়ারফোর্সের মানে বিএমএ তে ছিল, সে ঘুমাচ্ছে। আম্মা ওখান থেকেও আওয়াজ পাচ্ছে, এবং আম্মা বললো যে, আমি মনে হলো যে আমার সাথে সাথে আওয়াজটা আম্মার দিকেই চলে যাচ্ছে। তো আম্মা ওখান থেকে হেঁটে হেঁটে ডাইনিং রুমে গেল, এবং আম্মা বললো আমি সেম আওয়াজটা ডাইনিং রুমের ওখানে পেলাম। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, সেটা আম্মা বললো যে আম্মা বাইরে তাকায় দেখলো আমার 2টা কুকুরই বাইরে কিন্তু চুপচাপ বসে আছে, এবং তাদের মধ্যে কিন্তু কোনো অস্থিরতা নাই, কোনো কিছু নাই। কারণ আমরা যেটা জানি বা শুনেছি আগে যে এ ধরনের কোনো অস্বাভাবিক ঘটনা হলে কুকুররা বা ওরকম প্রাণীরা নাকি আগে থেকে টের পায়। কিন্তু আশ্চর্য হলেও সত্যি যে ওরা কিন্তু ওখানে চুপচাপ বসে আছে, ওদের মধ্যে কিন্তু কোনো বিকার বা অস্থিরতা দেখা যায় নাই যে এখানে আমরা দুজনেই এরকম কিছু শুনতে পাচ্ছি। তো আস্তে আস্তে আম্মা যখন ওখানে ছিল ডাইনিং রুমে, তখন আম্মা খেয়াল করলো যে আওয়াজটা আসলে বন্ধ হয়ে গেল। আম্মা তখন ওখান থেকে এসে হেঁটে হেঁটে এসে আমাকে বললো যে না, এরকম কিছু না, শুয়ে পড়ো।
একটু পরে আমরা খেয়াল করলাম যে আজান দিল, এবং সাথে সাথে আমরা জাগা অবস্থাতে আজান দিল, এবং প্রত্যেকটা জিনিস আমাদের কাছে মনে হতে পারে স্বপ্ন, আমারও বা আম্মারও। কারণ পরে আমরা যেটা আইডেন্টিফাই করলাম যে এটা অ্যাকচুয়ালি স্বপ্ন নয়, কারণ আমাদের পাশে পাশে তখন থাকতেন কর্নেল শফি আঙ্কেল। উনি অ্যানেস্থেটিস্ট ছিলেন সিএমএইচ এর। উনি খুব ভোরে উঠে কোরআন শরীফ পড়তেন। তো দেখা গেল আজানটা হলো, একটু পরে আঙ্কেলের কোরআন শরীফ পড়ার শব্দ শোনা যাচ্ছে। একটু পরে মানে বাসাগুলো এত কাছাকাছি ছিল যে ওনার বাসায় যদি রাতে টেলিফোনের আওয়াজ হতো, রিং বাজতো, সেটাও আমাদের বাসা থেকে কিন্তু তখন শোনা যেত। এবং আমরা দেখলাম যে অত ভোরবেলা ওনার একটা ফোন আসলো, রিং আসলো, সেটাও আমরা কিন্তু আমাদের বাসা থেকে শুনলাম। মানে আমার আম্মার রুমটা যেহেতু ওনার পাশে ছিল, আম্মা শুনলো। তো একটা জিনিস এখানে বলে রাখি, আমার আম্মা কিন্তু বেসিক্যালি ওই দিক দিয়ে একটু ভীতু টাইপ, যে রাতে যদি একটু আওয়াজ হয়, যতই কিছু হয়ে যাক, আমি কিন্তু একটু উঠে দেখি যে আওয়াজটা কেন। কিন্তু আমার আম্মা কিন্তু কখন এটা করে, সে খুব ভয় পায় যে থাক যাওয়ার দরকার নেই, সে ভূত প্রেত ভয় পায়, হতে পারে চোর ডাকাত ভয় পায়, সে উঠে যাবে না। কিন্তু ওই দিন সে কিন্তু উঠে গেছে। এবং পরবর্তীতে যখন আমরা এটা নিয়ে ডিসকাস করেছি, আম্মা বলছে যে আম্মা যদি একবারও মনে করতো যে এটার মধ্যে অস্বাভাবিক কিছু ঘটনা আছে, আম্মা কিন্তু কোনোদিনও উঠে এটা চেক করতে যেত না। তো যাই হোক, পরের দিন সকালবেলা উঠেই আমরা সবচেয়ে আগে আমরা চেক করেছি যে আমাদের বাসার পিছন দিকে যে পাথর পড়ে আছে কিনা। কারণ এত পাথর পড়ার আওয়াজ, ডেফিনেটলি ওখানে তো অনেক পাথর পড়ে থাকারই কথা। সবচেয়ে বড় কথা হলো আমজাম কাঁঠালের সময়ও না যে অত রাতে কেউ পাথর মারবে। আর সবচেয়ে বড় কথা হলো পিছনে জিওসির বাসা ছিল, কারো তো সাহসী নাই, অসম্ভব আলোকিত জায়গা, এটা কেউ করবে না। তো সকালে উঠে আমরা ওখানে কোনো পাথর তো দেখি নাই, সত্যি কথাই। তারপরেও আমরা চেক ব্যাক করার জন্য আমরা পাশে আঙ্কেলকে বললাম যে আপনার বাসায় কি সকালে কোনো ফোন এসেছিল কিনা। উনি বললো হ্যাঁ, সে হসপিটাল থেকে একটা ইমার্জেন্সি কল এসেছিল। তার মানে এটা প্রুফ করে যে সত্যি আমরা কোনো স্বপ্ন দেখছিলাম না। কিন্তু এখনো আমাদের কাছে এটা রহস্য যে আমার কুকুর দুইটা কিন্তু একদম শান্ত ছিল, অ্যাজ ইফ তারা কিছুই হয় নাই, কিছুই শুনতে পাচ্ছে না। তো ওই দিন রাতে আরো একটা যেটা হলো যে আম্মার রুমে চলে গেল, কিন্তু আমি আবার শুয়ে থাকলাম। আমাদের কারোরই কিন্তু ওই মুহূর্তে মনে নাই যে ওরকম কিছু ঘটনা হতে পারে। তো আমি আবার একটু ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম এসেও গেছিল তন্দ্রার মতো। হঠাৎ করে আমার মনে হলো যে আমাদের ড্রয়িং রুমে, আপনারা দেখেছেন অনেকেরই বাসায় কাঠের একটা কর্নারের মতো থাকে ছোট, যেটার মধ্যে আমরা ডেকোরেশন পিস সাজাই রাখি বা এরকম। তো হঠাৎ করে আমার মনে হলো যে কেউ একজন জোরে ধাক্কা দিয়ে ওই কর্নারটা ফেলে দিল, এবং কর্নারের উপর আমার যত জিনিস ছিল সেটা যে গড়ায় গড়ায় চলে যাচ্ছে সেটারও কিন্তু আমি আওয়াজ পেলাম। বাট ওই মুহূর্তে আসলে আমি আর উঠে দেখার কিছু পেলাম না যে আমার আবার দেখা উচিত তখন। কিন্তু পরপরই ওই ঘটনাটাও হলো, যেটা সকালবেলা আসলে আমরা ওরকম কোনো চিহ্ন দেখি নাই আমাদের ড্রয়িং রুমে। তো ওইটাই কিন্তু চিটাগং এর বাসায় আমাদের সাথে হওয়া প্রথম এবং শেষ ঘটনা। আমি এই গল্প অনেককে বলেছি, এটা সাক্ষী হচ্ছে একমাত্র আমি আমার আম্মা, যেটার আসলেও কোনো এক্সপ্লেনেশন নাই আমাদের কাছে। তো আমার জীবনে ঘটা, আমি বলবো যে অনেকেই বলে যে আমি এটা দেখেছি ওটা দেখেছি অস্বাভাবিক এরকম, বাট আমার এই এত বছর বয়সে আমি দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স এই ধরনের। আর যদি বলেন যে 8-10 বছর আগে, আমরা এখন ঢাকায় থাকি, আমার বাসা মহাখালী ডিএইচএস এ। সো মহাখালী ডিএইচএস এর যেটা হলো, আমাদের নিজেদের বাসা, এটা একটা 5তলা বাসা, আমি থাকি 5তলায় টপ ফ্লোরে। সো আগে আমি আমার আম্মার সাথে থাকতাম 3তলায় একসাথে, পরে আমি শিফট করি 5তলায়। এই বাসায় আসার পরে যেটা হলো আমার সাথে, বলবো এরকম না, এটা এমন কোনো উল্লেখযোগ্য বোধহয় ঘটনা হতেও পারে, নাও পারে। সেটা হলো যে প্রায় রাতে অল্টারনেট ডে বা অল্টারনেট নাইট এরকম যেটা হতো, আমার ঘর 5তলায় বেডরুমে আমি এসি চলে, জানলা টালা সবসময় বন্ধ থাকতো। একটা পার্টিকুলার টাইমে আমার ঘুম ভেঙে যেত, তীব্র একটা বাজে গন্ধ আমার ঘরে। মানে তখন আমার যে কুকুর আছে, তখন আমার একটা জার্মান স্পিচ কুকুর, ওটা আমার রুমে আমার সাথেই থাকতো। তো প্রথম দিন যেটা আমি আইডেন্টিফাই করলাম যে আমার ঘরটা তীব্র একটা গন্ধে ভরে যাচ্ছে, তো আমি উঠে গেলাম। আমার মনে হলো যে নিশ্চয়ই আমার কুকুরটা ঘরে কোথাও পি করেছে, ডেফিনেটলি আমার বিছানায় অথবা কার্পেটে অথবা আমার পর্দায়। তো আমি উঠে আমার বেডরুম তন্ন তন্ন করে খুঁজছি, পর্দা কোনোখানে কিন্তু সেই স্মেলটা নাই। কিন্তু আমার ঘর একটা তীব্র একটা বাজে গন্ধ। তো প্রথম দিন যেটা হলো যে আমি কিন্তু ধরেই নিয়েছিলাম যে ডেফিনেটলি আমার কুকুর কোথাও পেশাব করে রেখেছে এবং ওটারই গন্ধ। সো সকাল হয়ে গেল,
আমার যেটা মনে হয় যে গন্ধটা যদি হয়েই থাকে তাহলে সকালেও আমি গন্ধটা পাবো, বাট সকালে আমি সেই গন্ধটা কোনোখানে খুঁজে পেলাম না, আমার বিছানায় না, পর্দায় না, কোনোখানে না। সো আমি এটাকে ইগনোর করলাম যে কি জানি, আমি জানি না। বাট এই জিনিসটা হতে থাকলো, কিছুদিন পর পরই আমার এই প্রচন্ড একটা গন্ধ, এবং এমন কোনোদিন হয় নাই যে আমার ঘুম ভেঙে যায় নাই, গন্ধটা এতই তীব্র এবং ইয়ে ছিল, এবং সেটা স্টে করতো লাইক 15 মিনিটস 20 মিনিটস। এবং আমি পরের দিকে খেয়াল করলাম যে প্রতিবারই আমার ঘরটা যখন এরকম বাজে একটা স্মেল হতো, এবং যখন এটা আস্তে আস্তে লাইট হতো গন্ধটা, এবং তারপর পরে ফজরের আজানটা দিত। তো আমি এটা আমার বাসার কাউকে বলি নাই, শুধু আমার মেয়ে জানতো, ও আরেকটা রুমে থাকতো। একদিন আমি ওকে ডাকলাম, রাতেই ডাকলাম যে দেখো তো তুমি আমার রুমে কোনো গন্ধ পাচ্ছ কিনা। ও বললো যে না আম্মু, আমি কোনোখানে এরকম কোনো স্মেল পাচ্ছি না। আমি ওকে কিছু বলি নাই, তা না হলে ও বাচ্চা মানুষ ভয় পাবে, ও চলে গেল। বাট জিনিসটা আমার ঘটতেই থাকলো কিছুদিন পর পর। তো তখন আমি যেটা করলাম যে আমাদের পরিচিত একজন আন্টি আছেন, ওনাকে আমি পুরো ব্যাপারটা বললাম। তো উনি তখন আমাকে বললেন যে ওনার নারিন্দায় একজন পরিচিত উনি আছেন, ওনাকে উনি বাসায় ডাকবেন। তো যাই হোক, আমি তখন ডাকলাম ওনাকে। সো উনি এসে অলমোস্ট, উনি প্রায় বেশ কয়েকবার এসেছে আমার বাসায়। এসে উনি আমার বাসার বিভিন্ন জায়গায় উনি আমাকে দোয়া পড়েছে, উনি কিছু তাবিজ ইয়ে করে গেছে। তো ইভেন আমি আমার আম্মা আমাকে, যখন আমি এটা অনেক পরে আম্মাকে শেয়ার করলাম, আমাকে বললো যে তুমি প্রত্যেকদিন রাতে আয়াতুল কুরসি পড়বা, 3 বার করে দোয়া টোয়া পড়ে শুবা। তো আমি তো পড়তামই তখন, প্লাস আমার ঘরের প্রত্যেকটা দরজায় আয়াতুল কুরসি ইয়ে আটকায় রাখলাম। আমার বালিশের পাশে আমি আয়াতুল কুরসিটা রেখে একটা ঘুমাতাম। কিন্তু এটা কিন্তু বন্ধ হয় নাই ওগুলি করার পরেও, এটা চলছিলই। শুধু ওই হুজুর আসার পরে উনি কি দোয়া পড়েছেন, উনি কাবিজ করেছেন, তারপরে কিন্তু আল্লাহর রহমতে আমি বলবো যে 4-5 বছর হলো আমি আর সেরকম কিছু ফেস করছি না আল্লাহর রহমতে। বাট আমার মনের মধ্যে এখনো একটা ভয় সবসময় থাকে যে হয়তো আমি আবার এরকম পাবো বা এরকম কিছু। তো জানি না এটার মধ্যে ভালো কি আছে খারাপ কি আছে নাই। তবে প্রায় আমার মেয়ে একটা জিনিস বলতো যে আমার কুকুর, যে ওর নাম মাফি, বলে আম্মু ও মাঝে মাঝে প্রায় ঘরের মধ্যে একটা নির্দিষ্ট দিকে বা একটা আয়না আছে আমার মেয়ের রুমে বড়, বলে ও এক দৃষ্টিতে তাকায় থাকে, ও ঘন্টার পর ঘন্টা ওখানে এক দৃষ্টিতে তাকায় থাকে, ও ওখান থেকে চোখ সরায় না, সেটা ও খেয়াল করেছে প্রায়। আবার মাঝে মাঝে একদিন এরকম হলো যে কিছুতেই আমার কুকুরটা আমার ঘরে ঢুকবে না, ও ভীষণ চিৎকার করছে বারে বারে। আমার রুমে, আমার বেডরুমে আমার 4-5টা ছবি অনেক বড় করে বাঁধানো আছে, সামহাও ও আমার ওই ছবির দিকে তাকাচ্ছে এবং চিৎকার করছে, কিন্তু কিছুতেই ভিতরে ঢুকছে না, দরজার কাছ থেকে ও আবার বের হয়ে যাচ্ছে। তো এরকম ছোটখাটো ঘটনা, যেমন বেশ, এটাও বলবো আমি বছরখানেক আগে ঘটেছে আমার এই বাসায়, মহাখালী ডিএইচএস এর বাসায়, আমার স্পেশালি আমার বেডরুমে। বাট আল্লাহর রহমতে এখন এরকম কিছু নাই আমার এখানে। তো যাই হোক, আমার হঠাৎ করে আপনাদের চ্যানেলের এই প্রোগ্রামটা দেখে সবাই শেয়ার করছে, সবার আরও এরকম কোনো ঘটনা, আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, দেখি আমি আমার ঘটনাটাও শেয়ার করি, যে সবাইকে বলি যে আমার লাইফেও এরকম খুব ছোট, ওরকম উল্লেখযোগ্য না হলেও এরকম 1-2টা ঘটনা ঘটেছে। সো থ্যাংক ইউ সবাইকে আমার ঘটনাটাই বলবো, এটাকে গল্প বলবো না, শোনার জন্য ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি, এটি আমাকে দিয়েছেন আবিদ নামে আমাদের একজন লিসেনার। চমৎকার একটি স্টোরি আমাদেরকে দিয়েছেন। এই স্টোরিটি মূলত তার দাদার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটির সময়কাল 1950 সাল থেকে 55 সালের মধ্যবর্তী কোনো একটি সময় হবে। ওনার দাদার নাম বেলায়েত হোসেন খান। স্থানীয় একটি মসজিদে দীর্ঘদিন ইমামতি করতেন, যার ফলে এলাকার মানুষের কাছে উনি কিন্তু খুব পরিচিত একজন নাম। উনি বিয়ের পরে শ্বশুর বাড়িতে একবার শ্বশুরের অসুস্থতার খবর শুনে দেখতে যান, এবং ওই দেখতে যাওয়ার সময় এবং ফিরে আসার সময় ভয়ানক কিছু ঘটনা ঘটে। সেই ঘটনাটি আবিদ আমাকে পাঠিয়েছেন এবং আমার মাধ্যমে ভূত.com লিসেনারদেরকে শেয়ার করার জন্য। এই ঘটনাটির যে স্থান, এটি মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ জেলার গড়পাড়া উপজেলার হরগজ নামক একটি জায়গায় বা গ্রামে এই আবিদের দাদা বিয়ে করেন। আর আবিদের দাদার মেইন যেই গ্রামটি, এই গ্রামের নাম হচ্ছে চরগড়পাড়া। চরগড়পাড়া থেকে হরগজ গ্রামে যাওয়ার ক্ষেত্রে মধ্যবর্তী জায়গায় বুড়িগঙ্গা নদীর একটি নালার মতো একটা জায়গা পড়ে। তো এই নদী কেন্দ্রিকও আমাদের আজকে কিছু বিষয়
আমরা ঘটনা শুনতে পাবো। প্রিয় লিসেনার্স, আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনাতে। শুরুতেই বলেছি ঘটনাটির সময় 1950 সাল থেকে 55 সালের মধ্যে কোনো একটি সময়। কোনো এক বিকালে আবিদের দাদা বেলায়েত হোসেন খান উনি খবর পান ওনার শ্বশুর খুব অসুস্থ। তো যেহেতু উনি নতুন বিয়ে করেছেন আর ওনার ওয়াইফ মানে আবিদের দাদি উনিও স্বামীর বাড়িতে নতুন এসেছেন, যার কারণে স্বাভাবিকভাবে বাবার অসুস্থতার খবরে তিনিও খুব বিচলিত হয়ে পড়েন। উনিও কান্নাকাটি শুরু করেন যে উনি বাবাকে দেখতে যাবেন, কিন্তু আবিদের দাদা উনি তাকে বোঝান যে আমি আগে দেখে আসি অবস্থা কেমন, মনে হয় অতটা সিরিয়াস না, আমি একাই যাচ্ছি, তুমি বাড়িতে থাকো, রাত্রেবেলা এখন যাওয়ার দরকার নেই। এখানে একটা বিষয় বলে রাখি যে চর গড়পাড়া থেকে হরগজ গ্রামের দূরত্ব পায়ে হাঁটা পথ প্রায় 1.5 ঘন্টার মতো। তো যেহেতু 1.5 ঘন্টা খুব একটা বেশি সময় নয়, এশার নামাজ পড়ে উনি হরগজ গ্রামের দিকে রওনা দেন। এমনিতেই তো গ্রামে আসলে ওই সময় ইলেকট্রিসিটি ছিল না, এশার নামাজের পরেই চারদিকে শুনশান নীরবতা। আগের দিনে মানুষ হারিকেন বা কুপিবাতি কিন্তু রাতের বেলা চলার সময় ব্যবহার করতেন, এবং রাতের বেলা চলার সময় হাতে কিন্তু একটি লাঠি নিয়েও মানুষ বের করতেন, কারণ রাতের বেলা চলাফেরার ক্ষেত্রে অনেক সময় সাপ, কুকুর, শেয়াল এরকম অসংখ্য জিনিস রাস্তার মাঝখানে চলে আসে, আক্রমণ করে বসে, যার কারণে লাঠি নিয়ে সাধারণত চলাফেরা করতে হয়। তো ওখানে যাওয়ার জন্য, হরগজ গ্রামে যাওয়ার জন্য শুধু যে একটি নদী পাড়ি দিতে হয় তা নয়, একটি বিশাল চকও পাড়ি দিতে হয়। আর এমন একটা সময় উনি বের হয়েছেন যে এই রাত্রে মানে নদীটা পার হওয়ার জন্য যে কোনো নৌকা যে পাবেন এটা একটা ভাগ্যের ব্যাপার ছিল, কারণ এই সময় আসলে নৌকা পাওয়ার কথা নয়। তারপরও উনি বের হচ্ছিলেন আর চিন্তা করছিলেন যে বের তো হয়ে গেলাম, আল্লাহর নামে ইনশাল্লাহ পেয়ে যাবো না, চিন্তা করে উনি দোয়া করতে করতে এগোতে থাকেন। যেতে যেতে প্রায় মাইল খানেকের রাস্তা পার করে ফেলেন, চাঁদের আলোয় বেশ স্পষ্টই দেখা যাচ্ছিল রাস্তা, আর হাতে তো হারিকেন ছিলই। হাঁটতে হাঁটতে আবিদের দাদা নদীর পাড়ে এসে পড়েন। এসে কিন্তু যা দেখেন তাতে কিন্তু ওনার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তিনি দেখেন নদীর ঘাটে একটি নৌকাও নেই, এই পাশেও নেই ও পাশেও নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর আবিদের দাদা চিন্তা করেন যে এখন আর যাওয়ার কোনো উপায় নেই, বাড়িতে ফিরে যাই। যখন বাড়িতে ফেরার জন্য উল্টো পথ ধরেছেন, মানে আবার চর গড়পাড়ার দিকে রওনা দিয়েছেন, হঠাৎ ওনার পেছনে পানিতে কলকল কলকল শব্দ মানে উনি শুনতে পান। মনে হচ্ছে কিছু একটা জিনিস এসে নদীর ঘাটে থামলো। উনি পিছনে তাকিয়ে দেখেন যে ঘাটে একটি নৌকা বাঁধা। উনি দেখে খুবই অবাক হয়ে যান। মাত্র উনি এখানে তাকিয়েছেন, খুব ভালো করে দেখেছেন এপাশ ওপাশে কোনো নৌকা ছিল না। হঠাৎ নৌকা কোথা থেকে এলো? তো উনি চিন্তা করেছিলেন হয়তো বা রাতের বেলা উনি দেখতে ভুল করেছিলেন। এই চিন্তা করে উনি ভাবলেন যে তাহলে নৌকা যেহেতু পেয়েছি নৌকায় উঠে পড়ি। নৌকার কাছে গিয়ে দেখেন নৌকাতে কোনো মাঝি নেই। তো উনি চিন্তা করলেন যে হয়তো বা মাঝি নৌকা এখানে রেখে বাড়িতে চলে গেছে, যেহেতু বইটা টইটা সবই আছে। তো আর এই গ্রামের যারা মাঝির কাজ করেন তাদের সবাইকে উনি মানে চিনতেন বা জানতেন। তো তখন আর অনুমতি নেওয়ার উনি প্রয়োজন মনে করেন, যার কারণে উনি চিন্তা করলেন যে এটার অনুমতি কি নিব, যেহেতু নাই আর খুব ইমার্জেন্সি যেহেতু আমি আসছি, আমি নৌকাটা নিয়ে যাই। তো উনি নৌকাটি নিয়ে পার হওয়া শুরু করেন। খুব বেশি দূরত্বর মানে পথ না, খুবই সামান্য একটি পথ। কিন্তু যখনই উনি নৌকা নিয়ে মানে নিজে নিজে চালিয়ে নদীটা পার হচ্ছিলেন, কিছু দূর যাবার পরে বুঝতে পারেন যে কি ব্যাপার, নৌকাটি কেমন যেন ভারী ভারী লাগছে কেন। তো উনি ভারী ভারী হওয়ার কারণটা উনি এটা ফাইন্ড আউট করেন যে নৌকায় অনেক পানি উঠে গেছে। উনি চিন্তা করেন এতটুকু সময়ের মধ্যে নৌকায় এতখানি পানি উঠে গেল। তো যাই হোক, উনি আসলে চিন্তা করেন যে হয়তোবা নৌকায় হয়তোবা ফাটল থাকতে পারে, একটু ফোঁটা বড় থাকতে পারে, যার কারণে হয়তো পানি দ্রুত উঠে গেছে। এই চিন্তা করে উনি মানে হাত দিয়েই পানি সেচে ফেলতে থাকেন। ওদিকে আবার এক হাত দিয়ে মানে কিছু সময় বাইরে থাকেন, কিছু সময় পানি সেচতে থাকেন। যেহেতু পথটা খুব বেশি দূরত্ব ছিল না, অল্প সময়ের মধ্যেই উনি নদীর এই পাশে চলে আসেন, মানে হরগজ গ্রামের কাছাকাছি চলে আসেন। উনি আসার পর চিন্তা করেন যে নৌকা যদি নদীর মধ্যে থাকে তাহলে তো আস্তে আস্তে পানি উঠতে থাকবে, পরে আবার ডুবে যেতে পারে। তো যেহেতু এই নৌকাতেই আমাকে আবার ব্যাক করতে হবে, তো এটাকে কষ্ট করে টেনে পাড়ে তুলে আনি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমার এর মধ্যে আর পানি উঠবে না, আর যাওয়ার সময় খুব সহজে এটাকে নিয়ে আবার চলে যেতে পারবো। তো অনেক কষ্টে উনি নৌকাটা পাড়ে তুলে রাখেন যাতে আর পানি ঢুকতে না পারে। এরপর আবিদের দাদা হারিকেন নিয়ে আবার হাঁটতে থাকেন। সামনে পড়ে বিশাল একটা চক। এই চক পাড়ি দিয়ে 5 মিনিট হাঁটলেই কিন্তু আবিদের দাদার শ্বশুর বাড়ি। ওনার দাদা একটু ভয় ভয় পাচ্ছিলেন, কিন্তু সেদিকে খেয়াল না করে হাঁটতে থাকেন। কিছু
কিছু দূর যাবার পরে দেখেন বিশাল একটি খড়ের স্তূপ। গ্রামে অনেকে এটাকে কিন্তু খের বলে চিনে থাকে, আমরা খড় বলি, কিন্তু গ্রামে খের বা খ্যার এই শব্দগুলো ইউজ করা হয় আর কি, যেটা মূলত গো খাদ্য হিসাবে ব্যবহৃত। দাদা সেটিকে পাশ কাটিয়ে চলে যান। কিছু দূর যাবার পর তিনি চারদিক থেকে শিয়ালের ভয়ানক আওয়াজ শুনতে পান। হাতে যেহেতু লাঠি ছিল, শক্ত করে লাঠিটা হাতে আরো শক্ত করে ধরেন এবং আপন মনে হাঁটতে থাকেন, কারণ শিয়ালের শব্দ এটা খুব কমন শব্দ, এটা প্যারানরমাল কোনো কিছু ভাবার কোনো কারণ নেই। ধীরে ধীরে আবিদের দাদা চকটা পাড়ি দিয়ে মেইন রাস্তায় এসে পড়ে এবং সাহস ফিরে পান। আরেকটু হাঁটার পরেই আবিদের দাদা শ্বশুর বাড়িতে পৌঁছে যান। সবাই আবিদের দাদাকে দেখে কিন্তু অবাক হয়ে যায়, এত রাত্রে দাদা একা একা এসেছে। তাই সবাই দাদাকে বকতে থাকে আর বলেন যে রাতটা থেকে কাল সকালে আসতা। কিন্তু আবিদের দাদা বলেন যে না, আসলে শ্বশুরের অসুস্থতার খবর শুনে চলে আসলাম, তো আপনাদের মেয়েও কান্নাকাটি করছিল, তো ওকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে রেখে এসেছি, এই জন্য আমি আসলাম যে কি অবস্থা দেখার জন্য। তো আবিদের দাদা দেখেন যে ওনার শ্বশুর হাত মুখ ধুচ্ছে, তো উনি বেশ সুস্থ, তখন অবস্থা বেশ ভালোই। যখন দেখলেন যে শ্বশুর বেশ ভালো আছে, তখন আবিদের দাদা বলেন তাহলে আমি এখন বাড়িতে ফিরে যাই, যেহেতু বাসায় আপনার মেয়ে একা রয়েছে, তাছাড়া অনেক কান্নাকাটি করছিল আসার জন্য, রাত হয়ে গেছে, এই জন্য ওকে তো আর আনিনি, তাই এখন চলে যাই, না হলে সে অনেক চিন্তা করবে। এখন এ কথা বলার পরে ওই বাড়ির কেউ আর বাধা দিল না, কারণ সবাই চাচ্ছিল যে রাতটা থেকে যেতে, এত রাত্রে যেন আর কেউ ব্যাক না করে। আসলে তখন খুব যে বেশি রাত তা কিন্তু নয়, চাঁদনি রাত ছিল, কিন্তু খুব বেশি রাত তা নয়, তখন হয়তো রাত 10টা বেজেছে, 10টা কি 11টা বেজেছে, আর ফিরে আসতে গেলে আরো 1.5 ঘন্টা সময় লাগবে। কিন্তু গ্রামে রাত 11টা 11:30 কিন্তু অনেক রাত, এটা তো আমরা সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নেই। তো যাই হোক, যেহেতু সব পরিস্থিতি বিবেচনা করে ওনার শ্বশুর বাড়ির কেউই তাকে আর আসলে বাধা দিলেন না, তবে তারা বললেন যে তোমার শ্যালককে সাথে নিয়ে যাও, ও সকালে ফিরে আসবে, একা একা রাত্রে যেও না। কিন্তু আবিদের দাদা বলেন না, ওর কষ্ট করে এখনো যাওয়ার দরকার নেই, আমি একাই যেতে পারবো। যদিও উনি মনে মনে একটু ভয় পাচ্ছিলেন, তারপরেও সাহস করে উনি বললেন যে থাক, ওর আর কষ্ট করে যাওয়ার দরকার নেই। হারিকেনের দিকে তেল শেষ হয়ে গেছিল প্রায়, এই জন্য শ্বশুর বাড়ি থেকে হারিকেনে তেলও ভরে দিল। খাওয়া দাওয়া করে আবার রওনা হলেন উনি নিজ বাড়িতে। আর মূল ঘটনা কিন্তু শুরু হয় এই এখন থেকে। রাত কিন্তু তখন অনেক গভীর, চারদিক নিস্তব্ধ, কোথাও সারা শব্দ নেই। আবিদের দাদার কাছে মনে হচ্ছে যে তিনি ছাড়া মনে হয় পৃথিবীতে আর কেউই নেই, কোনো মানুষ নেই, এই পৃথিবীতে উনি একাই আছেন, কারণ চারদিকে এতটা শুনশান ছিল যে এরকম মনে হওয়াটাই তার জন্য স্বাভাবিক ছিল। মেইন রাস্তা পার করে দাদা হাঁটতে হাঁটতে আবারও সেই চকে চলে আসে। কিছু দূর যাবার পর আবিদের দাদা দেখতে পান একটা বৃদ্ধ লোক ক্ষেতের মধ্যে মুগুর দিয়ে বড় বড় মাটি ভেঙে ছোট করছে। বয়স আনুমানিক 80 থেকে 90 বছর হবে। হারিকেনের আলোতে আবিদের দাদা স্পষ্ট দেখতে পান বৃদ্ধার গায়ে আসলে তেমন কোনো কাপড়ই নেই, শুধু একটি গামছা দিয়ে নিজেকে জড়িয়ে রেখেছে শরীরের নিচের অংশ। আসলে এটা দেখে ভয় পায় না উনি, কিন্তু বেশ অবাক হন এবং ভাবতে থাকেন যে এত রাতে এই বুড়ো মানুষ কোনো হারিকেন বা কোনো কুপি ছাড়া অন্ধকারে বসে বসে একা কিভাবে কাজ করছে। দাদা মনে মনে ভাবেন যে তাকে ডাকবেন, যেইভাবে সেই কাজ। দাদা বৃদ্ধকে ডেকে বলেন, কাকা, এত রাত্রে আপনি কিভাবে একা একা কাজ করছেন? আপনার সাথে আলোও নেই, এটা কিভাবে সম্ভব? বৃদ্ধটি আবিদের দাদার কথার কোনো জবাব দেয় না, কোনো পাত্তাই দেয় না। তাই আবিদের দাদা আবারও জিজ্ঞেস করেন একই কথা। এবারও তিনি কোনো উত্তর দেন না। বেশ কয়েকবার প্রশ্ন করার পর লোকটি মেয়েলি আর নাকি নাকি কণ্ঠে, মিশ্র কণ্ঠ, মিশ্র কণ্ঠে বলে ওঠে, তোর কাজে তুই যা, তুই আমাকে কেন বিরক্ত করলি? আমাকে বিরক্ত করার ফল তুই পাবি। একথা শুনে আবিদের দাদা আর দাঁড়িয়ে না থেকে সাথে সাথে সেখান থেকে বাড়ির দিকে রওনা দেন। হঠাৎ করে আবিদের দাদা শুনতে পান পেছন থেকে অনেকগুলো মেয়ে খিলখিল করে হাসছে। উনি পেছন দিকে তাকাতেই দেখেন সেই বৃদ্ধও নেই আর কোনো মেয়ে মানুষও সেখানে নেই। আবিদের দাদা কিন্তু সাহসী মানুষ হলেও বেশ ভয় পেয়ে যান, জোরে জোরে সূরা পড়তে থাকেন আর হাতের লাঠি শক্ত করে ধরে আর হারিকেনের আলো বাড়িয়ে দ্রুত হাঁটতে থাকেন। কিছুটা পথ যাবার পর আবিদের দাদা দেখতে পান তার সামনে অনেকগুলো কালো কুকুর। মুহূর্তের মধ্যেই কুকুরগুলো আবিদের দাদাকে ঘিরে ফেলে। আবিদের দাদা রাতের বেলা এই ধরনের সিচুয়েশন হতে পারে এই জন্যই কিন্তু হাতে লাঠি নিয়ে এসেছিলেন। আর যেহেতু প্যারানরমাল অনেক বিষয়ই হতে পারে, এই জন্য এটার জন্য উনি মনে মনে একটু প্রস্তুত ছিলেন। এই জন্য চোখ বন্ধ করে জোরে জোরে দোয়া পড়তে থাকেন। কিছু সময়ের মধ্যেই দেখেন যে কোনো কুকুর আর তার আশেপাশে নেই, কুকুরের ডাকও বন্ধ হয়ে গেছে, কোনো কুকুরকেও দেখা যাচ্ছে না। আবিদের দাদা যখনই চিন্তা করেছেন যাক আপদ বিদায় হয়েছে, আবার হাঁটতে শুরু করবেন,
তখনই ঘটে আরো একটি ভয়ঙ্কর ঘটনা। চারদিক থেকে বেশ কয়েকটি মুন্ডুবিহীন সাদা ঘোড়া আবিদের দাদাকে ঘিরে ধরে। এবার কিন্তু তিনি অনেক ভয় পান, কারণ কুকুরকে হয়তোবা তিনি কুকুর মনে করতেন, যার কারণে আসলে খুব বেশি ভয় পাননি, কিন্তু মুন্ডুবিহীন সাদা ঘোড়া তার চারদিকে ঘিরে ধরেছে, এতে তো নিশ্চয়ই সাহস ধরে রাখার কথা নয়। তিনি চোখ বন্ধ করে জোরে জোরে সূরা পড়তে থাকেন এবং তার লাঠিতেও ফু দিয়ে লাঠিটা ঘোরাতে থাকেন। কয়েক মুহূর্ত পর উনি তাকিয়ে দেখেন এই ঘোড়াগুলো আর নেই। তিনি আবারও আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করেন। যদিও উনি প্রচন্ড ভয় পাচ্ছিলেন, ভয়ে ওনার শরীর কাঁপছিল, কিন্তু তারপরও ওনাকে যেতে তো হবে বাড়িতে। কিছু দূর যাবার পর হঠাৎ উনি বিড়ালের আওয়াজ শুনতে পান, কিন্তু সামনে থেকে কোনো বিড়াল দেখা যাচ্ছিল না। মনে হচ্ছে পেছন থেকে বেশ কিছু বিড়াল ওনার পেছন পেছন হেঁটে আসছে। উনি পেছন দিকে ঘুরে তাকাতেই দেখে অজস্র বিড়াল, যাদের চোখ ঠিকরে লাল আগুনের মতো আলো বের হচ্ছিল। এবার তিনি ভাবেন এবার দৌড় দিবেন, কিন্তু হাড়ি কিন্তু হাতে আছে, উনি তো দৌড় দিতে পারছেন না। কিন্তু উনি চিন্তা করেন যে এবার আর আসলে বাড়িতে নদী পার হয়ে বাড়িতে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই, এবার শ্বশুর বাড়িতেই ফিরে যাবো, যেহেতু পথ খুব বেশি আসি। যখনই তিনি পেছন ফিরে হাঁটতে যাবেন, ঠিক তখনই চারদিক থেকে লাল আগুনের গোলা আবিদের দাদাকে ঘিরে ফেলে। আবিদের দাদা ভয়ে হারিকেন ফেলে লাঠি হাতে নিয়ে দৌড়াতে থাকেন, পেছনে না তাকিয়ে শুধু সামনের দিকে দৌড়াতে থাকেন। হঠাৎ সেই খড়ের গাদার সাথে তিনি ধাক্কা খান, কিন্তু তিনি খেয়াল করলেন যে আসার সময় যে খড়ের গাদা তিনি দেখেছিলেন, এখন না সেই খড়ের গাদাটা অমনটা নেই। মনে হচ্ছে অনেকগুলো খড় সেখান থেকে কেউ নিয়ে গেছে। উনি চিন্তা করেন যে এত তাড়াতাড়ি এত খড় কে নিয়ে গেল। যাই হোক, উনি ওদিকে আর মন না দিয়ে আবারও দৌড়াতে শুরু করেন। একটা সময় তিনি সেই নদীর পাড়ে পৌঁছান। তিনি কিন্তু শ্বশুর বাড়ির দিকে দৌড়ান নেই, তিনি নদীর দিকে দৌড়িয়েছিলেন। কিন্তু তিনি এসে যা দেখেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান যে নৌকাটি উনি টেনে উপর দিকে রেখে গিয়েছিলেন, সেই নৌকাটাই মাঝ নদীতে। আর নৌকার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে অনেকগুলো অবয়ব গান বাজনা করছে আর নাচানাচি করছে। দাদা কিছু না বুঝে জোরে জোরে তাদের ডাকতে থাকেন এবং সাহায্য চাইতে থাকেন, কিন্তু কেউ আবিদের দাদার কথায় কান দিচ্ছিল না। দাদা ভয়ে কুঁকড়ে যাচ্ছিলেন, শরীর ঠান্ডা হয়ে বরফ হয়ে যাচ্ছিল। হঠাৎ তিনি দেখতে পান সেই নৌকার মধ্যে থেকে 4টি মেয়ে পানির উপর দিয়ে হেঁটে আবিদের দাদার দিকে আসছে। মেয়েগুলোর দু হাতে একটি করে কুপিবাতি। আবিদের দাদা স্পষ্ট বুঝতে পারেন মেয়েগুলোর পরনে সাদা কাপড় আর মাথায় কি যেন জলজল করছে। এটা দেখার পর তিনি আর নিজেকে ধরে রাখতে পারেন না, তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। ওনার যখন হুঁশ ফেরে তখন উনি চারদিকে তাকিয়ে দেখেন শুধু অন্ধকার আর অন্ধকার। তবে জ্যোৎস্না রাতের যতটুকু আলো দেখা যায় তাতে তিনি প্রথমে বুঝতে পারছিলেন না যে তার সাথে কি ঘটেছে এবং তিনি কোথায় আছেন, কিন্তু আস্তে আস্তে ওনার সব মনে পড়তে থাকে। আবিদের দাদা নিজেকে আবিষ্কার করেন একটি কবরস্থানের একটি কবরের উপরে। রাতের অন্ধকারেও বেশ বোঝা যাচ্ছে চারপাশে অনেকগুলো কবর। তিনি কিছু ভেবে উঠতে পারছিলেন না। একটু পর তিনি বুঝতে পারেন যে এটা তো সেই কবরস্থান যেটা আমার বাড়ি থেকে 1-1.5 মাইল পেছন দিকে। কিন্তু উনি কবরের উপরে এত রাত্রে শুয়ে আছেন, অজ্ঞান হয়েছিলেন। উনি প্রচন্ড ভয় পেয়ে যান এবং স্বাভাবিকভাবেই ভয় পাওয়ারই কথা, কিন্তু ওনার শরীরে প্রচন্ড ব্যথা অনুভূত হচ্ছে। তারপর উনি আস্তে আস্তে উঠে চারদিকে দেখতে থাকেন এবং আবার হাঁটতে থাকেন কবরস্থান থেকে বের হয়ে, কারণ কবরস্থানটা তার পরিচিত ছিল। কিছুদূর যেতেই হঠাৎ উনি ফিল করেন যে ওনার নাম ধরে কে যেন ওনাকে ডাকছে। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন তাদের গ্রামেরই একটি ছেলে, নাম রুহুল আমিন। তাকে দেখে আবিদের দাদা ভেতরের জন্য প্রাণ ফিরে পায়। আবিদের দাদার এই অবস্থা দেখে রুহুল আমিন সবকিছু জানতে চায়, কিভাবে আপনি এখানে কিভাবে আসলেন, কি হয়েছিল। আবিদের দাদা হাঁটতে হাঁটতে সব কথা বলতে থাকে এবং যেহেতু ওনার সমস্ত শরীর ব্যথা হয়ে গিয়েছিল তিনি এক হাত দিয়ে রুহুল আমিনের হাত চেপে ধরে রেখেছিলেন। গল্প করতে করতে যখন বাড়ির কাছাকাছি চলে এসেছেন বা কিছুটা দূরে আছেন, হঠাৎ উনি ফিল করেন যে এই রুহুল আমিনের হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপরেও তিনি কিন্তু রুহুল আমিনকে কিছু জিজ্ঞেস করেন না, হাঁটতে থাকেন। কিছুটা পথ আগানোর সাথে সাথে হঠাৎ করে উনি কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান। মাটিতে পড়ার সাথে সাথে উনি খেয়াল করেন যে রুহুল তো আসলে মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছে না, সে তো শূন্যে ভেসে ভেসে চলে যাচ্ছে। এটা দেখে তিনি আবারও ভয় পান এবং এতটাই ভয় পান যে তিনি আবারও জ্ঞান হারিয়ে ফেলেন।
জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করেন সেই নদীর পাড়ে সেই নৌকার মধ্যে, যেই নৌকাটি যেটা দিয়ে তিনি পার হয়েছিলেন। কিন্তু উনি বারবার ভুলে যাচ্ছিলেন যে কি হচ্ছে ওনার সাথে, কেনই বা উনি একবার কবরস্থানে নিজেকে আবিষ্কার করলেন, পরবর্তীতে আবার সেন্সলেস হয়ে গেলেন, আবার এখন নৌকার উপরে নিজেকে আবিষ্কার করলেন, কি হচ্ছে ওনার সাথে। তবে আস্তে আস্তে ওনার সব কথাই মনে পড়ছিল। যেহেতু নৌকার উপরে, উনি নৌকাটা ধীরে ধীরে বাইতে শুরু করেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে উনি যে কবরস্থানে নিজেকে আবিষ্কার করেছিলেন সেই কবরটা কিন্তু নদীর ওই পাশে কবরস্থানটা। উনি কিন্তু নৌকা নদী পার হননি, কিন্তু তারপরেও নিজেকে ওই কবরস্থানে আবিষ্কার করেছিলেন। পরে আবার যখন সেন্সলেস হয়ে যান, দেখেন উনি আবার নদীর এই পাশে, মানে হরগজ গ্রামের এইদিকে। যাই হোক, তিনি নৌকা ধীরে ধীরে বাইরে শুরু করেন। এবার আর কোনো সমস্যা হয় না। নদীর ওই পাশে যখন পৌঁছে যান, তখন উনি ফিল করেন যে পেছন থেকে, মানে নদীর ওই পাশ থেকে, হরগজ গ্রামের দিক থেকে কে যেন তাকে ডাকছে। তাকিয়ে দেখেন সেই লোকটা, যেই লোকটা ওই যে ছোট্ট একটা গামছার মতো পরে একটু মুগুর দিয়ে বড় বড় মাটির ঢেলাগুলো ছোট করছিল। তো তখন তিনি বলেন যে তোকে আমি দেখে নেব। যখন এই কথাটা বলে, তখন আবিদের দাদা তো তখন নদীর ওই পাশে পৌঁছে গেছে। তখন যেহেতু বাড়ির কাছাকাছি চলে গেছেন, উনি সজোরে দৌড়াতে থাকেন। এক দৌড়ে উনি বাড়ির উঠানে গিয়ে জোরে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বাসার সবাই এসে তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে। পরের দিন এক হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়, পানি পড়া খাওয়ানো হয়। অল্প কয়েকদিনের মধ্যেই উনি স্বাভাবিক হয়ে যান, মানে তেমন কোনো সমস্যা ওনার আর হয় না। তবে ঘটনা কিন্তু এখানে শেষ নয়, প্রিয় লিসেনার্স। আবিদের দাদা প্রতি রাত্রে স্বপ্ন দেখতে থাকেন যে তিনি একটি কবরের উপর শুয়ে আছেন, আর চারপাশে অনেকগুলো কবর, এবং ভয়ানক একটি কালো সাপ তাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। আবিদের দাদা ঘুমের মধ্যেই ভয়ে চিৎকার করে উঠতেন। আশেপাশের লোকজন ঘুম ভেঙে যেত, তারা বসে বলতেন কি হয়েছে। তখন তিনি বলতেন তিনি স্বপ্ন দেখেছেন, এবং এই স্বপ্নটা উনি কিন্তু প্রায়শই দেখতেন। পরে আবিদের দাদাকে একজন বড় কামেল হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন যে ঠিক আছে, তোমার বিষয়টা তো শুনলাম, আমি আমার কাছে থাকা জিনদেরকে দিয়ে আমি সমস্যার সমাধানের চেষ্টা করবো, এবং কি হয়েছে সেটা আমি জানার চেষ্টা করবো। তুমি কয়েকদিন পরে আসো। কয়েকদিন পরে আবিদের দাদা এবং তার বাড়ির কয়েকজন লোকজন মিলে সেই হুজুরের বাড়িতে যান, এবং সেই হুজুর আবিদের দাদাকে বলেন যে তুমি কি ওই রাত্রে কোনো একজন মানুষকে বিরক্ত করেছিলা? একজন কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না, তুমি বারবার তাকে প্রশ্ন করে ডিস্টার্ব করতেছিলা, এমন কোনো ঘটনা ঘটেছে? তখন আবিদের দাদা বলে, হ্যাঁ, এরকম একজন মানুষ আমি দেখেছি। আসলে কৌতূহলী হয়ে আমি প্রশ্ন করেছিলাম, রাতের অন্ধকারে এরকম একটা মুরব্বী মানুষ কাজ করছে, এই জন্য কৌতূহলী হয়ে আমি তাকে বারবার প্রশ্ন করছিলাম। তখন সেই হুজুর বলেন যে তুমি এই কাজটি ভালো করোনি। তুমি যখন দেখতে পাচ্ছিলা যে সে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না, তোমার উচিত ছিল সেখান থেকে চলে যাওয়া। কারণ হচ্ছে তুমি যাকে বারবার প্রশ্ন করে ডিস্টার্ব করেছো সে খুবই ভয়ানক একটি জিন, আর সে মায়াবিদ্যায় পারদর্শী, যার কারণে অসংখ্য মায়াবিদ্যার শৃঙ্খলে তোমাকে আবদ্ধ করে ফেলেছিল। সেই রাত্রে সে কালো জাদু করার জন্য মাটিতে কিছু তাবিজ পুঁতে দিচ্ছিল। তুমি তাকে বিরক্ত করায় সে তোমার উপর খুব রাগান্বিত হয়, তাই তোমার সাথে সে এত কিছু ঘটেছে বা করেছে তোমার সাথে। আর সেই কবর যেটার উপর তুমি পড়েছিলে আর বারবার স্বপ্নে দেখতে যে কবরটা, এই কবরের কিছু মাটি ওই খারাপ জিনটি নিয়ে এসেছিল, এবং অন্য মাটির সাথে মিশ্রণ করে সে জাদু করছিল। এরপর সেই হুজুর আবিদের দাদাকে কিছু আমল দেন, 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন পড়া, এগুলো শুরু করতে বলেন। এরপর থেকে আবিদের দাদার আর কোনো সমস্যা হয়নি। আবিদের দাদা পরে জানতে পারেন এইটা সেই লোকেরই কবর যার খেতে বসে সেই খারাপ জিনটা কালো জাদু করছিল। প্রিয় লিসেনার্স, আবিদের দাদা 2019 সালের 21 জানুয়ারি উনি মারা গিয়েছেন। খুব রিনাউন্ড একজন পার্সন, যেহেতু উনি ইমামতি করতেন বেলায়েত হোসেন খান, চরগড়পাড়া গ্রামের। তো আবিদের দাদা মারা গেলেও আবিদের দাদি এখনো জীবিত আছেন। তিনিও এই ঘটনাটি খুব সুন্দর করে বলতে পারেন। অনেকেই তার কাছে এই গল্পটি শোনেন, তার নাতি নাতনিদের কাছে, পরিচিত অনেকের কাছে তিনি এই ঘটনাটি বর্ণনা করেন। তো আবিদ যেহেতু তার নাতি, তো সেভাবেই তিনি তার কাছ থেকে শুনে ঘটনাটি আমাকে শেয়ার করেছেন। আশা করি প্রিয় লিসেনার্স আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আপনাদের সাবস্ক্রাইব এবং একটা করে শেয়ার আমাদের আগামী দিনের অনুপ্রেরণা।